তো সংকলনের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো মৌলের যোজ্যতা স্তরের কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হওয়ার ফলে সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন সমদিক চরিত্র বিশিষ্ট যে অরবিটাল উৎপন্ন করে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংকরায়ন বা সংকরীকরণ। হ্যাঁ, আর যে অরবিটালগুলো উৎপন্ন হয় এই প্রক্রিয়ার মাধ্যমে, সংকরায়ন প্রক্রিয়ার মাধ্যমে যে অরবিটালগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হচ্ছে সংকর অরবিটাল। তো বিষয়টা আমরা একটু উদাহরণসহ একটু আলোচনা করি। তারা দেখ একটা যৌগ দিল, আমরা যেমন PCl5 এর কথা যদি চিন্তা করি, PCl5 আমরা সংকরণে আলোচনা করতে চাই। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে যৌগটার সংকরণ আলোচনা করতে বলবে, এই যৌগটার যে কেন্দ্রীয় পরমাণুটা আছে এই কেন্দ্রীয় পরমাণুটার সংকরায়ন কি সেইটা আগে তোমাকে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তুমি যদি না জানো যে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে কোন কোন পারমাণবিক অরবিটালগুলো সংকরণের জন্য প্রয়োজন। তা প্রথমে এর সংকরণটা আগে আমাদের চিহ্নিত করতে হবে। এইটা আমরা কিভাবে করবো, এটা খুব সুন্দর একটা ট্রিক্স আছে এবং সবাই জানা, তোমরা জানো যে এখানে নিয়মটা হচ্ছে এরকম যে হাইব্রিডাইজেশন নির্ধারণ করা হয় হাফ ইনটু ভ্যালেন্সি ইলেকট্রন, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, প্লাস হচ্ছে তোমার সিঙ্গেল ভ্যালেন্সড অ্যাটম, প্লাস হচ্ছে অ্যানায়ন, আর মাইনাস হচ্ছে ক্যাটায়ন। এগুলো সবগুলো কিন্তু সংখ্যা, অ্যানায়নের চার সংখ্যা, ক্যাটায়নের চার সংখ্যা। তো আমরা এটা একটু বর্ণনা করে একটু প্রথমে বলি। ভিইটা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, কার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা? এই যে পরমাণুটার আমরা সংখ্যা নির্ধারণ করবো সেই পরমাণুটার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা আমরা বের করতে পারবো। এটা বের করার ছোট্ট একটা উপায় আছে, সেটা হচ্ছে যে একটা পরমাণু কোন গ্রুপের সেটা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা গ্রুপ নাম্বার, হ্যাঁ আমি একটু এরকম করে দিই, গ্রুপ নাম্বার থেকে আমরা যদি বিয়োগ করি 10 তাহলে কিন্তু পাওয়া যায়। তো সেটা কিভাবে পাওয়া যাবে আমি একটু পরে বলতেছি, আগে বাকি পরমাণুগুলো একটু দিয়ে নেই। এখানে এস হচ্ছে কিন্তু একযোজী পরমাণুর সংখ্যা, এগুলো প্রত্যেকটা কিন্তু সংখ্যা একযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে, আর এ হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা, যেমন মনে করা যাক যে আমাকে বললো যে কার্বনেট CO2 মাইনাস, তাহলে এখানে এ এর মান হবে কিন্তু হবে কিন্তু অনলি 2, নট -2। ঠিক আছে, এখানে আমাদের এ এর মান হবে অনলি 2 হবে। আচ্ছা, আর তারপরে সিটা কি? সিটা হচ্ছে ক্যাটায়নের চার সংখ্যা। এ যেমন হচ্ছে অ্যানায়নের চার সংখ্যা আর সিটা হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা। সেটা কি রকম? ক্যাটায়নের চার সংখ্যা ওই একই কথা প্রযোজ্য, যেমন মনে করা যাক বললো যে অ্যামোনিয়াম এইখানে আমাকে সি এর মান কিন্তু হবে কিন্তু +1, মানে 1 হবে, আর কি সেটা শুধু 1 হবে, এখানে অন্য কিছু বিবেচনা করা যাবে না। এখানে এই মাইনাস বা প্লাস এগুলো কোনো চিন্তা করার প্রয়োজন নেই, জাস্ট সংখ্যাটা, বিশুদ্ধ সংখ্যাটা। এখানে যেমন হচ্ছে 2 আছে তাই হচ্ছে 2, এখানে 1 তাই হচ্ছে 1, এই আর কি। তাহলে সংখ্যা নির্ধারণ করার জন্য কি করতে হয়? হাফ ইনটু যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, প্লাস হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, প্লাস হচ্ছে অ্যানায়নের চার সংখ্যা, মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার সংখ্যা। তো একটা যৌগ তো জুটার না হলে একই সাথে অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকে না, তাই এ এর মান পাইলে সি এর মান পাবা না, সি এর মান পাইলে এ এর মান পাবা না। ঠিক আছে, যেটা পাবা না সেটা 0 হবে। তো আমরা এখন দেখি আমাদের PCl5 এর ক্ষেত্রে কেমন হচ্ছে। তো PCl5 এর ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ফসফরাস, আমাদের হাইব্রিডাইজেশন যদি নির্ধারণ করি, হাইব্রিডাইজেশন সমান হচ্ছে হাফ, আর PCl5 ফসফরাস হচ্ছে গ্রুপ 15 এর মৌল, হিসেব করে দেখো গ্রুপ 15 এর মৌল। এখন এই যে গ্রুপ নাম্বার যেটা 15, সেখান থেকে আমি যদি 10 যদি আমি বাদ দেই তাহলে তার যোজ্যতা স্তরে কতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যা আমি কিন্তু পেয়ে যাব। অর্থাৎ আমি দেখেছিলাম 5টা ইলেকট্রন আছে, তাই এখানে হচ্ছে 5। আচ্ছা, প্লাস হচ্ছে এসটা হচ্ছে সিঙ্গেল ভ্যালেন্স বা একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণুর সংখ্যা এখানে কয়টা আছে? 15। উল্লেখ্য যে গ্রুপ 1, হ্যাঁ গ্রুপ 1 এবং হচ্ছে গ্রুপ 17, এই দুইটা গ্রুপের মৌলের যোজি কিন্তু হয় 1 করে। তার মানে এখান থেকে শুধু হাইড্রোজেনটা, আর কারণ ধাতু তো সবুজ মৌলের গঠন অংশগ্রহণ করবে না, সাধারণত গ্রুপ 1 গুলো তো নয়ই। হ্যাঁ, আর গ্রুপ 17 গুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার হ্যালোজেন গুলো, এই হ্যালোজেন গুলো হচ্ছে তোমার যতটা হাইড্রোজেন বা হ্যালোজেন থাকে তার সংখ্যাটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এস এর সংখ্যা।
তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের হ্যালোজেনের 5টা প্রোটিনের 5টা, তাই এখানে আরেকটা পাওয়া দিচ্ছি। এই যৌগটা, এটা একটা যৌগ, এটা অ্যারান বা ক্যাটায়ন কোনটাই নয়, তাই অ্যারানের এ এর মানও 0 এবং সি এর মানও হচ্ছে 0। তো এই সকল হিসেব নিকেশ করলে আমরা এখানে বলতে পারি যে 5 5 10কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। তার মানে এই যে সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটা কি নির্দেশ করে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে। অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তার মানে কয়টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে তার সংখ্যাটা নির্দেশ করে। কিরকম হচ্ছে? এখানে 5টা বলতে বোঝাচ্ছে আগে এস দিয়ে শুরু করতে হবে, সর্বদাই ভিত্তি থেকে শুরু করতে হবে, ধীরে ধীরে ফাউন্ডেশন বাড়াতে হবে। তাহলে আগে একটা এস নিতে হবে, তারপরে পি অরবিটাল আছে 3টা, পি এক্স, পি ওয়াই, পি জেড, 3টা পি নেওয়া যেতে পারে। তারপর 3 আর 1 4 হলো, আর একটা লাগে, সেটা হচ্ছে ডি হচ্ছে। তার মানে এখানে যে মানটা হবে সেই মান অনুযায়ী সেটা এসপি হবে নাকি এসপি2 হবে নাকি এসপি3 হবে সেটা কিন্তু বোঝা যাবে। তো মান যদি হইতো 2 তাহলে হয়তো এসপি, একটা এস একটা পি। মান যদি হতো 3 তাহলে একটা এস দুইটা পি। মান যদি হতো এসপি3 তাহলে একটা, মান যদি হতো 4 তাহলে হতো এসপি3 একটা এস 3টা পি। তো এখানে কিন্তু মানটা হচ্ছে 5, তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা এস 3টা পি, 3 আর 1 4 আর একটা হচ্ছে ডি। অর্থাৎ এখানে একটা এস অরবিটালের 3টা পি অরবিটালের এবং একটা ডি অরবিটালের সংকরণ ঘটেছে। এখানে 5টা sp3 সংকর অরবিটাল পাওয়া যাবে। এইভাবে যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ কি সেটা আগে নির্ধারণ করতে পারতাম। তো আমরা সংকরণ যে ব্যাখ্যা করবো এখন PCl5 এর জন্য কি কি স্টেপ ফলো করতে হবে আমরা সেটা একটু দেখি। পাশে আমি স্টেপগুলো লিখে রাখছি, তোমাদের এই স্টেপগুলো বুঝতে ভুল হয় বা বুঝতে পারো না, বা কোনটা পর কোনটা লিখবে সেটা তোমার বুঝতে পারো না। এই সমস্ত বিষয়ে খুবই সুন্দর করে সাবলীল ভাষায় স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখায় আমার একটা বই আছে, আমি তোমাকে বইটা আলোচনা সেটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো একটা বিষয় খেয়াল করে দেখো, তাহলে যে কোনো যৌগের সংকরণ যখন আমরা ব্যাখ্যা করবো, আমাদের টার্গেটটা কি? আমরা PCl5 এর সংকরণ ব্যাখ্যা করতে চাই। এখন আমাদেরকে কোন কোন স্টেপগুলো মেনটেন করতে হবে সেটা কিন্তু পাশে কিন্তু দেওয়া আছে। প্রথম কাজটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের সংকরণ নির্ধারণ। তো আমরা দেখলাম যে আমাদের PCl5 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, এর সংকরণ আমরা দেখলাম যে sp3 সংকরণ বিদ্যমান হয়। আমাদের প্রথম ধাপটা। এখন আমরা কি করবো? এখন আমরা কেন্দ্রীয় মৌলিক ইলেকট্রন বিন্যাস লিখবো, আর প্রয়োজনে সেটা উত্তেজিত অবস্থায় যাবে কি যাবে না সেটা লিখতে হবে, ঠিক আছে? তো আমরা সেটা একটু দেখি কি হয়। তা এখন কেন্দ্রীয় পরমাণু ফসফরাস আমি এখন ইলেকট্রন তাহলে আমি লিখি, তাহলে ফসফরাস হচ্ছে 15, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6, 10টা গেল, 3s2 3px 3py 3pz। আমরা কিন্তু ইন্টারমিডিয়েটের যতগুলো ইলেকট্রন বিন্যাস করবো শেষের দিকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখবো তখন আমরা কিন্তু হুন্ডের নীতি ফলো করে লিখবো। এটা যদিও আমরা 90 খুব একটা ফলো করিনি, কারণ ওই অবস্থা আমরা হুন্ডের নীতি জানতাম না বা পড়িনি, এখন তো আমরা লিখবো, ঠিক আছে? তাহলে এখানে পনেরোটার মধ্যে 10টা, 2টা হচ্ছে 12টা, আর থাকে কয়টা? আর থাকে 3টা, তাহলে 3px এ একটা, 3py এ একটা, 3pz এ একটা। এই অবস্থায় কিন্তু হচ্ছে ফসফরাসের। এখন ইলেকট্রন বিন্যাস তো লেখা হলো, এখানে একটা কথা আছে যে প্রয়োজনে, হ্যাঁ, প্রয়োজনে কি করতে হবে? প্রয়োজন আমাদেরকে উত্তেজিত অবস্থায় নিয়ে যেতে হবে। তাহলে এখন কখন উত্তেজিত অবস্থায় যাবে কখন যাবে না সেটা বুঝবো কিভাবে? সেটা বুঝবার ছোট্ট অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা কার্যকর উপায় হচ্ছে যে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে ফসফরাসের সাথে 5টা পরমাণু অর্থাৎ ক্লোরিন যুক্ত হয়েছে। তার মানে এখানে ফসফরাসের কমপক্ষে 5টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল লাগবেই লাগবে। কারণ কথা হচ্ছে যে একটা মৌলের যুক্ততা স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল থাকে বা ইলেকট্রনগুলো পুনর্বিন্যাসিত হয়ে যতগুলো বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল তৈরি করতে পারে ওই পরমাণু ততটা বন্ধন গঠন করতে পারে। তো যেহেতু এখানে ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা ফসফরাস 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাই আমরা বলতেই পারি যে ওই ফসফরাসের 5টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল ছিল। কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এখন তোমরাই বলো এখানে উত্তেজিত অবস্থায় যাবে কি? অবশ্যই উত্তেজিত অবস্থায় যেতে হবে। তাহলে উত্তেজিত অবস্থা বলতে কোন অবস্থা বোঝানো হয়? আমরা কিন্তু এটা কিন্তু প্রথমে দেখেছিলাম, আমরা বলেছিলাম যে উত্তেজিত অবস্থা বলতে বোঝাচ্ছে যখন কোনো পরমাণুর ইলেকট্রনগুলো তাদের ভিত্তি অবস্থার শক্তি স্তর ছেড়ে উচ্চতর যে কোনো শক্তি স্তরে গমন করে, তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে উত্তেজিত অবস্থা। এটাকে সাধারণত কি করা হয়? স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য স্টার চিহ্ন দিলাম 15। আর এর ভিত্তি অবস্থা কি রকম ছিল? এইরকম ছিল।
যে 1s2 তে দুইটা, 2s2 তে দুইটা, 2p6 এ 6টা, 3s এইখান থেকে একটা ইলেকট্রনকে যদি আমরা 3d তে পাঠিয়ে দিই, অ্যাকচুয়ালি d x² y² বা z² যদি পাঠাই দিই, তাহলে 3s থেকে একটা ইলেকট্রনকে আমরা 3d তে পাঠিয়ে দিলাম, আর বাকি থাকে এখানে 3px1, 3py1 এবং হচ্ছে 3pz1। তাহলে এবার কিন্তু দেখো 5টা ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার যেহেতু 5টা ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হচ্ছে, তাই এবার ফসফরাস কিন্তু 5টা বন্ধন গঠন করার ক্ষমতা লাভ করতেছে। তার মানে হচ্ছে অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা জোড়বদ্ধ অবস্থায় থাকলে এগুলো কেবল শরীরের বন্ধন গঠন করতে পারে, সমযোজী বন্ধন নয়। সমযোজী বন্ধন গঠন করতে গেলে এই অরবিটালগুলোকে জোড় অবস্থা ভেঙে বিজোড় অবস্থায় যেতে হবে। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সেটা উত্তেজিত অবস্থায় যাবে কিনা সেটা নির্ভর করবে ওই মৌল সরাসরি কয়টা পরমাণুর সাথে যুক্ত হয়েছে তার উপর। সরাসরি যতটা পরমাণুর সাথে যুক্ত হবে ওই মৌলের ততটা বিজোড় অরবিটাল লাগবে। যদি না থাকে তাহলে তাকে উত্তেজিত অবস্থায় যে, অর্থাৎ তার নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রনকে উপরের উচ্চতর শক্তি স্তরে পাঠিয়ে দিতে হবে, মানে তাকে উত্তেজিত অবস্থায় যেতে হবে। এটা একটা বিষয়। আমাদের ধাপ 2টাও হয়ে গেল। তো আমরা এইভাবে লিখবো যে ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, যার সংকরায়ন sp3d। এই যে আমরা এখানে মুখস্থ বলে দিচ্ছি যে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সংকর হচ্ছে sp3d, এটা আমি কিভাবে জানলাম? এটা জানছি মূলত ওই যে আমরা একটা খাতার পিছনে একটা খসড়া করে নেবো, খসড়া করে আমরা এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করবো, করে আমরা এখানে যে সংকরায়নটা আছে এই সংকরায়নটা আমরা নির্ধারণ করে ফেলবো। ঠিক আছে, পরে আমরা ওই কথাটা এখানে বলবো যে ফসফরাস পেন্টাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সংকর হচ্ছে sp3d, নিচে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখানো হবে। ধাপ 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক অরবিটালের মধ্যে সংকরণ দেখাতে হবে। এই যে প্রয়োজনীয় সংখ্যক অরবিটালের মধ্যে ইলেকট্রন দেখাতে হবে বলতে কি বুঝাইতে চেয়েছে? এটা বলতে বুঝাইছে যে তোমার এখানে সংকরণটা জয়টা অরবিটালের মধ্যে তোমাকে ওখান থেকে ততটা অরবিটাল দিতে হবে। তাতে যদি 2-1 অরবিটাল যদি বাকি থাকে তো থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, তো প্রয়োজনীয় সংখ্যক অরবিটালের মধ্যে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে 5টা অরবিটালের। কোন কোন 5টা অরবিটাল? একটা s অরবিটালের, 3টা p অরবিটাল আর একটা হচ্ছে d অরবিটালের প্রয়োজন। তো যেহেতু আমাদের একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং একটা d অরবিটালের প্রয়োজন, তাই আমাদেরকে এই অরবিটালগুলো এখন সংকরণে অংশগ্রহণ করবে। তো এখানে ওই জন্য বলছে প্রয়োজনীয় সংখ্যক অরবিটালের মধ্যে সংকরণ দেখাতে হবে। তাহলে আমাদের এখানে 5টা অরবিটাল প্রয়োজন, আমাদের এই 5টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে। তো সংকরণগুলো দেখাতে হবে আমরা কিভাবে দেখাবো? এইভাবে দেখাবো। তারপর বলবো যে নিচে ফসফরাসের বহিস্থ শক্তি স্তরের অরবিটালগুলোর সংকরণ দেখানো হলো। এক্ষেত্রে একটা s অরবিটাল, হ্যাঁ, তারপরে 3টা p অরবিটাল এবং একটা d অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে। আমরা তো জানি যে সংকরায়নে যতটা পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করবে ঠিক ততটা সংকরিত অরবিটাল পাওয়া যাবে। তো এখানে যেহেতু 1 2 3 4 5টা যেহেতু সংকর অরবিটাল অংশগ্রহণ করলো, সুতরাং এক্ষেত্রে 5টা সংকরিত, 5টা যেহেতু পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করলো, তাই 5টা সংকর অরবিটাল পাওয়া যাবে। 5টা সংকর অরবিটাল কিরকম হবে? ওই যে আমরা যখন সংকরায়ন যখন প্রকারভেদ করেছিলাম তখন বলেছিলাম যে একই সমতলে থাকবে 3টা, এরকম একই সমতলে থাকবে 3টা, আর ওই সমতলের উপরে থাকবে একটা এবং ওই সমতলের নিচে থাকবে একটা। এইভাবে হবে। এই সময় আমাদেরকে একটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করে দেখো। আমরা যদি দেখি তাহলে দেখবো যে অরবিটালগুলো আমাদের সংকরণে অংশগ্রহণ করেছে সেই অরবিটালগুলোর প্রত্যেকটাতে কিন্তু একটা 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 করে ইলেকট্রন আছে। তাই এখানে যতটা করে ইলেকট্রন থাকবে ততটা করে ইলেকট্রন এখানে দেখাতে হবে এবং তাদের স্পিনগুলো একই রকম করে দেখাতে হবে। ঠিক আছে, এভাবে স্পিনগুলো দেখাতে হবে। আমরা এখানে বলে দিতে পারি যে এখানে মোট 5টা, তাই না? তাহলে 5টি কি sp3d সংকরিত অরবিটাল, এবং এই অরবিটালগুলোতে দেখো প্রত্যেকটাতে কিন্তু একটা করে কিন্তু বিজোড় ইলেকট্রন আছে। তো যদি মনে করা যায় যে 5টাই সংকরে অংশগ্রহণ করলো, কোনো একটা অরবিটালে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে সেখানে আমরা 2টা কিন্তু ডবল করে কিন্তু দেখাতাম। ঠিক আছে, সেই অরবিটালটা হয়তো বা বন্ধন গঠনে অংশগ্রহণ করতো না, সেটা আলাদা হিসাব। এখানে আমরা দেখতেছি যে 5টা অরবিটাল আমাদের সংকরণে অংশগ্রহণ করেছে পারমাণবিক অরবিটাল, সেই 5টা অরবিটালে 5টা ইলেকট্রন আছে। ফলে আমরা যে নতুন যে সংকরিত যে 5টা অরবিটাল পাবো, এই অরবিটাল 5টাতেও কিন্তু কি থাকবে? একটা করে বিজোড় ইলেকট্রন থাকবে। এই হচ্ছে আমাদের ধাপ 3 এর কাজ। তারপর 4 নম্বর কি হবে?
সংকরিত অরবিটালের সাথে পারিপার্শ্বিক অরবিটাল আমরা অধিক্রমণ দেখাবো। সংকরিত অরবিটালের সাথে পারিপার্শ্বিক অরবিটাল অধিক্রমণ দেখাবো। পারিপার্শ্বিক অরবিটাল যেমন ক্লোরিন, এই যে ক্লোরিনের কথা যে বলছে, এইখানে সুন্দর একটা কথা আছে, ক্লোরিন 17, এর ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1 অনুনীতি ফলো করে কিন্তু লিখলাম। মোটামুটি 10 আর 6 হচ্ছে 16 আর 17। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ক্লোরিনের যে 3p জেডে যে একটা ইলেকট্রন আছে, এই বিজ ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটা কিন্তু বন্ধন ঘটনা অংশগ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি যে সংকরিত যে ওই 5টা অরবিটাল আছে, সেই 5টা অরবিটাল আগে লিখলাম, এর সাথে 5টা ক্লোরিনের প্রত্যেকটা, ঠিক আছে, 5টি ক্লোরিনের প্রত্যেকটা 5টি ক্লোরিন এর প্রতিটির, হ্যাঁ, প্রতিটির একটি করে কি রকম অরবিটাল, যে পিজেড অরবিটাল মনে হচ্ছে তোমার এরকম দেখতে আর কি, এরকম পিজেড অরবিটাল। এর সাথে কি হবে, ওই যে সংকরিত যে অরবিটাল গুলো আছে একই সমতলে থাকা 3টা, সমতলের উপরে একটা নিচে একটা, এতে আগে থেকে একটা করে ইলেকট্রন ছিল, হ্যাঁ, একটা ইলেকট্রন ছিল, আর এগুলোতে আছে পিতে আছে একটা ইলেকট্রন, এদের মধ্যে এখন অধিক্রমণ ঘটবে। এটা আমার অধিক্রমণ দেখা। অধিক্রমণ কার সাথে কার ঘটতেছে? অধিক্রমণ ঘটতেছে পিজেড অরবিটালের সাথে সংকরিত sp3d অরবিটালের অধিক্রমণ ঘটতেছে। এখন অধিক্রমণ ঘটলে কেমন হবে? অধিক্রমণ ঘটলে চেহারাটা হবে এইরকম। সেটা হচ্ছে যে একই সমতলে তো থাকলো 3টা, উপরে একটা নিচে একটা, এইটার সাথে এখন অধিক্রমণ করা কোণের এই অরবিটালগুলোকে আমি যদি একটু নীল কালি দিয়ে দেখাই, তাহলে এইটা হচ্ছে একটা, আর লম্ব হবে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো প্রথম একটু আর্ট করতে হয়তো কষ্ট হবে, কিন্তু 2 একবার প্র্যাকটিস করলে কিন্তু কোনো ব্যাপারই না। তো আগে তো একটা করে ইলেকট্রন ছিল, তো একটা করে ইলেকট্রন হচ্ছে সংকরিত অরবিটালের, একটা করে হচ্ছে পিজেড অরবিটালের। একটা ইলেকট্রনের প্রত্যেকটাতে কি হচ্ছে, 2টা করে ইলেকট্রন থাকছে, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকছে, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকছে। তোমরা যখন ইলেকট্রনিক স্পিন যখন দিবা, তখন অর্ধমুখী অর্ধ তীর চিহ্ন দিবা না। অনেক বইয়ে বা অনেকে এটা ব্যবহার করে, এটা একটা ভালো অভ্যাস না। সুতরাং ভালো অভ্যাসকে প্র্যাকটিস করতে হবে। ভালো অভ্যাস হচ্ছে যে একটা পূর্ণ তীর চিহ্ন দেওয়া, অর্ধ তীর চিহ্ন দেওয়াটা এটা একটা খারাপ অভ্যাস, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে 5টা ক্লোরিনের প্রত্যেকটার একটা করে পিজেড অরবিটালের সাথে সংকরিত 5টা sp3d সংকর অরবিটালের অধিক্রমণের মাধ্যমে এই অণুটা গঠিত হলো। এরপর আমরা বলে দিব এভাবে গঠিত ফসফরাসের তার গঠনটা কেমন হচ্ছে। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর উপরে একটা ক্লোরিন আর নিচে একটা ক্লোরিন। তো ফাইনালি আমরা একটা সিদ্ধান্ত নিব যে এভাবে সংকরিত অরবিটালের সাথে 5টা ক্লোরিন প্রত্যেকটা পি অরবিটালের অধিক্রমণের মাধ্যমে যে যৌগটা গঠিত হয় ফসফরাস মেটাক্লোরাইড, সেখানে একই সমতলে থাকা ক্লোরিনগুলোর মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি করে, আর সমতলের সাথে বা নিরক্ষীয় তলের সাথে লম্বভাবে থাকা অর্থাৎ অক্ষীয় যে কোণগুলো আছে তাদের মধ্যবর্তী কোণটা হয় 90 ডিগ্রি করে। এদের কোণটা আমরা বলে দিলাম। ফলে যৌগটার গঠন কেমন হবে? যৌগটার গঠন হবে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। তো এইভাবে তোমরা যে কোনো যৌগ আসলে তার সংখ্যা আলোচনা করো।